বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। যথারীতি আপনাদের জন্য আন্তর্জাতিক বিষয়াবলীর লাইভ ক্লাস নিয়ে আসলাম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আল আমিন। গত ক্লাসটি আমাদের বিশেষ কারণে হয়নি, গত বৃহস্পতিবারের ক্লাসটি আজকে থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এখন থেকে নিয়মিত শিডিউল অনুযায়ী ক্লাসটি হবে। প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হবে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলির কোর্সটি। আপনারা অনলাইনে সম্পূর্ণভাবে ফ্রি পাচ্ছেন, এটি বেসিক কোর্স। আর এর থেকে যদি আপনারা অ্যাডভান্স লেভেলে জানতে চান, এটি অ্যাডভান্স কোর্সও আছে, পেইড ভার্সনও আছে, সেটা আপনারা করতে পারেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস। তো প্রথম বিশ্বযুদ্ধ আমাদের কেন জানতে হবে? প্রথম বিশ্বযুদ্ধ আমাদের জানতে হবে এই জন্য, প্রথম বিশ্বযুদ্ধ না জানলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভালোভাবে জানতে পারবো না। আমরা স্নায়ুযুদ্ধের ইতিহাস সম্পর্কে বুঝতে পারবো না। আমরা স্নায়ুযুদ্ধে উত্তর দিয়ে যুক্তরাষ্ট্রের এক মেরুকরণ বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো না। আমরা ভূ রাজনীতি সম্পর্কে ভালো ধারণা রাখতে পারবো না। আমরা আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকবে না। আজকের ক্লাসে ইনশাল্লাহ এক যুদ্ধের মাধ্যমেই আমরা পুরো বিষয়টি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যারা আজকে সম্পৃক্ত হয়েছেন, কে কোথায় থেকে সম্পৃক্ত হয়েছেন এবং আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। তবে একটা ছোট্ট আপনাদেরকে রিকোয়েস্ট করব, এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা দাবি থাকবে যে বেশি বেশি করে বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে হবে, এটাকে জমাইতে হবে। আপনারা বেশি বেশি করে অনুপ্রাণিত করলে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য বেশি বেশি করে ক্লাস নিয়ে আসতে পারবো। ভালো ধারণা রাখতে পারবো না। আমরা আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকবে না। এক যুদ্ধের মাধ্যমেই আমরা পুরো বিষয়টি আমাদের জি আলহামদুলিল্লাহ, অডিও আমাদের ক্লিয়ার আছে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন নুসরাত জাহান। আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ইসমাইল হোসেন আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছে উজাইনি প্রিয়া আছেন, আরও অনেকেই যুক্ত হয়েছেন। যাই হোক, আমরা অল্পতেই এত রেসপন্স পাবো আপনাদের কাছ থেকে, ক্লাসগুলো আপনাদের এত ভালো লাগবে, আসলে কল্পনার বাইরে ছিল। যাক, আজকে আমরা আর কথা বাড়াবো না আপনাদের জন্য। আমাদের প্রথম বিশ্বযুদ্ধ থেকে যেই প্রশ্নগুলো আসে সেগুলো আমরা আপনাদেরকে আলাদাভাবে দেখিয়ে দিব এবং প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কিত ইতিহাসটা পুরো বর্ণনা করব। আর প্রথম বিশ্বযুদ্ধ আজকের ক্লাস করলে আপনাদের কখনো কোনো বই প্লাস ইন্টারনেট কোনো গাইড আশা করি আপনাদেরকে দেখতে হবে না। পুরো বিষয়টি এক ক্লাসের মধ্যে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমিও আপনাদের সাথে দুইটা শেয়ার দিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। আপনারা শেয়ার দিয়ে সবাই ডান লিখে দিন, সবাই ডান করে দিন। আলহামদুলিল্লাহ, শেয়ার হয়ে গেল। আজকে হয়তো ক্লাসের অডিয়েন্স অনেক কম থাকবে, আজকে চূড়ান্তভাবে T20 ফাইনাল খেলা হচ্ছে। তারপরেও আমাদের ক্লাসগুলো করতে হবে ফাইনাল খেলা থাকলেও, যেটা আমাদের সবচেয়ে বড় ফাইনাল সামনে আছে। আমাদের 19 তারিখে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে। আগামীতে ডিসেম্বরে প্রাইমারির একটা ঘোষণা দিয়ে দিয়েছে, পরীক্ষা হবে। আবার 44তম BCS সার্কুলার আসতেছে ডিসেম্বরের মধ্যে। পুরো আয়োজনটাই থাকবে এই সব বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনা প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ, আচ্ছা, এই যুদ্ধ থেকে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে আজকে কনসেপ্ট ক্লিয়ার করব, যে প্রথম বিশ্বযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের সময় কয়টা শক্তির উদয় ঘটেছিল, কয়টি দেশ প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, প্রথম বিশ্বযুদ্ধের আমরা
বেলফোর ঘোষণার মাধ্যমে কিভাবে আজকে মধ্যপ্রাচ্যের একটি বিস্ফোরা ইসরায়েল গঠিত হলো সেটি আমরা জানব যে কিভাবে রাশিয়া থেকে সোভিয়েত ইউনিয়ন গঠন হলো, রুশ বিপ্লব আমরা জানব, আমেরিকার প্রথম বিশ্বযুদ্ধকালীন আমরা পররাষ্ট্র নীতি সম্পর্কে ভালো একটা ধারণা রাখব, আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে প্রথমে কেন আসেনি এবং আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে কিভাবে জড়িয়েছিল, আর শেষ পর্যন্ত আমরা জানবো যে জার্মানি এই প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে কিভাবে তারা এই পাপের প্রায়শ্চিত্ত করলো সেটা আমরা জানবো, কিভাবে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হিসেবে জাতিপুঞ্জের উদয় ঘটল, কেন আমেরিকা এই জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবনা করেও আমেরিকা কেন জাতিপুঞ্জের সদস্য পদ গ্রহণ করলো না, ইত্যাদি বিষয়গুলো আজকের ক্লাসে থাকবে। খুব একটা দুর্দান্ত একটা আলোচনা হবে, সাথে থাকুন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আল আমিন, শিক্ষক, বিসিএস সাধারণ জ্ঞান। ইনশাল্লাহ আমরা এই প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে আমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন বা ক্লাসটা শেয়ার দিয়ে পরে নোট করে নিতে পারেন। আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন অক্ষ শক্তি মিত্র শক্তি এখান থেকে প্রশ্ন হয়, অক্ষ শক্তি এবং মিত্র শক্তি। আর কি প্রশ্ন হয় প্রথম বিশ্বযুদ্ধ থেকে? প্রশ্ন হয় বেলফোর ঘোষণা, এখান থেকে প্রশ্ন হয়। আর প্রশ্ন হয় রুশ বিপ্লব। আর প্রশ্ন হয় ভার্সাই শান্তি চুক্তি থেকে প্রশ্ন হয়। আর এখান থেকে প্রশ্ন হয় জাতিপুঞ্জ থেকে আমাদের প্রশ্ন হয়। শুধুমাত্র প্রিলিমিনারির ক্ষেত্রে আমাদের অক্ষশক্তি, মিত্র শক্তি চিন্তা হবে, বেলফোর ঘোষণা চিন্তা হবে, রুশ বিপ্লবটা জানতে হবে, ভার্সাই শান্তি চুক্তি কেন হয়েছিল এবং জাতিপুঞ্জ জাতিসংঘ কেন গঠিত হয়েছিল, এই বিষয়। আচ্ছা, এখন আমরা যেহেতু ডিটেলস পড়ার জন্য আমাদের প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রটা কোথায়? এইটা হচ্ছে ইউরোপ। এই ইউরোপ মহাদেশে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের আগে পৃথিবীতে কখনো রাষ্ট্র ব্যবস্থা, এই যে আমরা যে বাংলাদেশ, আমরা যে ইন্ডিয়া, এইরকমভাবে জাতি রাষ্ট্রগুলো ছিল না। এই ধারণাটা আসে এই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী থেকে। তো এই প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু ইউরোপের এদিকে অন্যতম দেশ ছিল ব্রিটেন, ছিল এদিকে ছিল ফ্রান্স, ছিল ব্রিটেন আর ফ্রান্স আপনারা জানেন যে একটা চ্যানেল দ্বারা পৃথক, এটির নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। এই যে দেখেন, এই যে একটা পৃথক, এটাকে বলা হয় ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল দ্বারা পৃথক। আবার এই চ্যানেলের নিচ দিয়ে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে যে একটা সুড়ঙ্গ রয়েছে, একটা টানেল রয়েছে, এটার নাম হচ্ছে চ্যানেল বা ইউরো টানেল। আচ্ছা, এরপর দেখেন এই ফ্রান্সের এই পাশে ছিল বেলজিয়ামকে কিন্তু বাফার স্টেট বলা হয়, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। আমরা জানবো কেন বলা হয়। এই পাশে রয়েছে জার্মানি। এই মোটামুটিভাবে এইটুকুই মনে রাখবেন। আগে কিন্তু এই জার্মান সাম্রাজ্যটা এরকমভাবে ছিল না, এই জার্মানিটাকে ঐক্যবদ্ধ করেছিল একজন। এই বিষয়ে আমরা ক্লিয়ার আলোচনা করব। তো দেখেন এই ফ্রান্সের আমরা নাম শুনেছিলাম নেপোলিয়ন দ্য বার্নাপোর্ট, নেপোলিয়ন, যাকে বলা হয় লিটল কর্পারল, যাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু, নেপোলিয়ন। এই নেপোলিয়ন ছিল একটা যুদ্ধবাজ, যেখানেই যেত সেখানেই বড় বড় যুদ্ধ করত, জায়গা হরণ করত, আগ্রাসন চালাতো নেপোলিয়ন। ঠিক আছে। যাই হোক, এই জার্মানিটা আগে রাষ্ট্র ছিল না, এই জার্মানিটা একটা বিখণ্ডিত একটা অংশ ছিল, রোমানদের অধীনে ছিল। এই রোমানদের কাছ থেকে জার্মানিটাকে উদ্ধার করেছিলেন নেপোলিয়ন। এই নেপোলিয়ন এই জার্মানিটাকে উদ্ধার করে
তিনি এই জার্মানির জন্য একটা ফেডারেশন তৈরি করেছিলেন। ফেডারেশন মানে হচ্ছে অনেকগুলো প্রদেশ ভিত্তিক যে রাষ্ট্র, সেগুলোকে বলা হয় ফেডারেশন। বুঝতে পেরেছেন? ফেডারেশন গঠন করেছিলেন। পরবর্তীতে এই নেপোলিয়ন যখন আরও বিভিন্ন জায়গা দখল করা শুরু করলো, তখন এই নেপোলিয়নের সাথে বেঁধে গেল যুক্তরাজ্যের একটা ঐতিহাসিক যুদ্ধ হলো নেপোলিয়নের সাথে বেলজিয়ামে। এই বেলজিয়ামের একটা জায়গার নাম ছিল ওয়াটারলু। এইখানে 1815 সালে একটি যুদ্ধ হয় নেপোলিয়নের সাথে ব্রিটিশ সেনাপতি ডিউক ওয়েলিংটনের মধ্যে একটি যুদ্ধ হয়। এটির নাম হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু নেপোলিয়ন পরাজিত হলো। নেপোলিয়ন পরাজিত হওয়ার পরে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হলো। এখানে প্রশ্ন হয় বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য, নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় এই যে আফ্রিকার, দেখেন খেয়াল করেন, এই আফ্রিকার এই আটলান্টিকের উপকূলে একটি দ্বীপ আছে, সেটির নাম হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ। এই সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হলো। আর ব্রিটেনের চক্রান্তে যেখানে নির্বাসন দেওয়া হয়েছে, যে কারাগারে রাখা হয়েছে, এই কারাগারের দেওয়ালের মধ্যে আর্সেনিক দেওয়া ছিল। নেপোলিয়ন ধুকে ধুকে সেই দ্বীপেই মারা গেল, তার জীবনাশন হলো 1921 সালে। তো নেপোলিয়ন যে জার্মানিটাকে ঐক্যবদ্ধ করেছে, তখনই কিন্তু এই জার্মানিটা ভেঙে চৌচির হয়ে যায়। আচ্ছা, আমরা ওই ইতিহাস পরে আসছি। আপনার নেপোলিয়ন সম্পর্কে যে পরীক্ষায় যে তথ্যগুলো আসে, নেপোলিয়ন তার একটি বিখ্যাত উক্তি আছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। এটি তার বিখ্যাত উক্তি, মনে রাখবেন। আর এই নেপোলিয়ন কি করেছিল? নেপোলিয়নের উপাধি ছিল ফরাসি বিপ্লবের শিশু। নেপোলিয়নকে বলা হতো ফরাসি বিপ্লবের শিশু। আর নেপোলিয়নের আরেকটি উপাধি ছিল লিটল কর্পারল নেপোলিয়নের। আর নেপোলিয়ন 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হয়। এখানে একটা প্রশ্ন আসে যে ওয়াটারলু কোথায় অবস্থিত? এটি বেলজিয়ামে অবস্থিত একটি যুদ্ধক্ষেত্র। নেপোলিয়ন এই যুদ্ধে পরাজিত হয়। আবার প্রশ্ন আসে যে কার নিকট পরাজিত হয়? তার নামটাও লিখে রাখবেন। তার নাম হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন। ডিউক অফ ওয়েলিংটন। নেপোলিয়ন ডিউক অফ ওয়েলিংটনের নিকট পরাজিত হয়। এই তো আমরা নেপোলিয়নের পর্ব শেষ করলাম। আর কিন্তু আমাদের লাগবে না নেপোলিয়ন থেকে। এখন আমাদের কি লাগবে? দেখেন, এই যে জার্মানিটাকে তো নেপোলিয়ন ঐক্যবদ্ধ করেছিলেন, তাই না? এই জার্মান সাম্রাজ্যটা পরবর্তীতে অভিভাবকের কারণে ভেঙে যায়, প্রদেশগুলো ভাগ হয়ে যায়। আর এই জার্মানির অন্যতম একটি প্রদেশের নাম ছিল প্রুশিয়া। কি নাম ছিল? প্রুশিয়া। আর এই প্রুশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন প্রিন্স অটো ভন বিসমার্ক। প্রিন্স অটো ভন বিসমার্ক এই প্রুশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এই প্রিন্স অটো ভন বিসমার্ক তিনি কি করেন? যে এই বিভাজিত জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং তার কার্যক্রম করতে পেরেছিলেন। এই বিসমার্ক 1870 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন। জার্মানির সরকার প্রধানকে বলা হয় চ্যান্সেলর। জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন এই অটো ভন বিসমার্ক। আর এই বিসমার্ককে বলা হয় জার্মানির জনক। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে একটা প্রশ্ন ভুল করে আসি পরীক্ষার হলে, আমরা বলি যে হিটলার হচ্ছে জার্মানির জনক। না, বিসমার্ক হচ্ছে জার্মানির জনক। আর বিসমার্কের একটা পলিসি ছিল, সেই পলিসিটির নাম হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। তো বিসমার্ককে বলা হয় ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্তপাত নীতি।
আর আমাদের উপমহাদেশে যদি বলেন, ভারতবর্ষের রক্তপাত নীতির প্রবক্তা হচ্ছে গিয়াসউদ্দিন বলবান। রক্তপাত নীতি মানে গণতন্ত্র না, আমাকে শক্তভাবে ক্ষমতা ধরে রাখতে হবে, এটি হচ্ছে রক্তপাত নীতি। আচ্ছা, বিসমার্ক তার স্বপ্ন ছিল যে তিনি ইউরোপের এমনভাবে নেতৃত্ব প্রদান করবেন যাতে করে অন্যরা জার্মানির সাথে টক্কর দিতে না পারে। ওকে, এই জন্য বিসমার্ক কী করলেন, বিসমার্ক যখন এই জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, তখন ফ্রান্সের কাছ থেকে তিনি কিন্তু একটা প্রদেশ দখল করে তার জার্মান ফেডারেশনে যুক্ত করেছিলেন। এই প্রদেশটির নাম ছিল লরেইন। এই জন্য এই প্রদেশটি যখন কেড়ে নিয়েছিল ফ্রান্সের কাছ থেকে, তখন এই জার্মানির শত্রুতে বনে গিয়েছিল ফ্রান্স। প্রতিশোধ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। আর যেই যুদ্ধের মাধ্যমে নেওয়া হয়েছিল সেই প্রদেশটি, সেটির নাম হচ্ছে সেডানের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে নিয়েছিল। তো দেখেন, এই ফ্রান্স এই জার্মানির শত্রুতে বনে যায় কিন্তু ফ্রান্স। তো এখন শত্রু থেকে বাঁচার জন্য একটা পলিসিটা কি? শত্রুর জন্য বাঁচার পলিসিটি হচ্ছে যে আমাকে কি করতে হবে, জোট করতে হবে। জোটবদ্ধ থাকলে আমাকে কি করতে পারবে না, শত্রুরা ঘায়েল করতে পারবে না। এই জন্য টেকনিক্যালি বিসমার্ক তিনি কি করেছিলেন, ইউরোপের অন্যতম একটি দেশ অস্ট্রো হাঙ্গেরি মানে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি দুটো মিলিয়ে হচ্ছে একটা সাম্রাজ্য ছিল। আর এই সাম্রাজ্যটার নাম ছিল হাবসবার্গ সাম্রাজ্য। আজকে কিন্তু অস্ট্রিয়া আলাদা দেশ, হাঙ্গেরি আলাদা দেশ, বাট ওই সময় ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য। এটাকে বলা হয় হাবসবার্গ সাম্রাজ্য। এরপর আরেকটি দেশকে সাথে নিয়েছিল, সেটির নাম হচ্ছে তুরস্ক। ওই সময় এই দেশটির নাম কিন্তু তুরস্ক ছিল না, এই দেশটি ছিল অটোমান সাম্রাজ্য। খেয়াল করেন, অটোমান সাম্রাজ্য এই মধ্যপ্রাচ্যের সব দেশগুলোকে নিয়ে তুরস্ক কেন্দ্রিক যে একটা খেলাফত, ওসমানীয় খেলাফত, সেটির নাম হচ্ছে অটোমান সাম্রাজ্য। বুঝতে পেরেছেন? যেটা 1400 সালে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে, এটা ভেঙে চৌচির হয়ে গিয়েছিল, সেটির নাম হচ্ছে অটোমান সাম্রাজ্য। আর এই জার্মানি সাথে নিয়েছিল ইতালিকে, বুটের মতো একটি দেশ, ইউরোপের একমাত্র ছিদ্রায়িত দেশ, যেই দেশের ভিতরে অন্য দুটি দেশ রয়েছে, একটি নাম হচ্ছে ভ্যাটিকান আর একটি নাম হচ্ছে সান মেরিনো। এই জন্য এই ইতালিকে বলা হয় ইউরোপের অন্যতম ছিদ্রায়িত রাষ্ট্র। আচ্ছা, ইতালিকে নিয়েছে, আর নিয়েছে রাশিয়াকে। এইভাবে কি করেছে জার্মানি ফ্রান্সের থেকে বাঁচার জন্য এই ফ্রান্সকে ইউরোপে বিচ্ছিন্ন করার জন্য এই জোটটি করেছে। এই জোটটির নাম দিয়েছিলেন পাওয়ার অ্যালায়েন্স নাম দিয়েছিলেন, পাওয়ার অ্যালায়েন্স, শক্তি জোট। এখন চিন্তা করেন তো, এখন কি পারবে এই ফ্রান্স এই জোটের সাথে? পারবে না, ইমব্যালেন্স করে রেখেছে, এমন একটি ব্যবস্থা করে রেখেছে, ইমব্যালেন্স করে রেখেছে। তো সুযোগ তো যে কোনো সময়ে আসে, বুঝতে পেরেছেন? শাহরুখ খানের একটা ডায়লগ আছে, দুনিয়া মে দো তারা কি লোক রেহিতি হ্যায়, এক উইনার এক লুজার, मगर जिंदगी में जरूर एक मौका मिलती है लूजार को উইনার বানানো পার। মানে আপনার যে লুজার আছে এমন একটা সুযোগ পায় কখনো, সে কিন্তু উইনার হয়ে যায়, এটাই বাস্তবতা। তারপর এই ফ্রান্স নিঃসঙ্গ ছিল দীর্ঘদিন। এই রাশিয়ার সাথে কিন্তু এই জার্মানির আবার একটা বিরোধ লেগে যায়। কেন বিরোধ লেগে যায় আমি বিরোধটা বলছি। এই যে জার্মানি আছে, এই জার্মানির পূর্ব দিকে কিন্তু আছে রাশিয়া। তো বিসমার্ক খুব ভালোভাবে এই পাওয়ার জোটটাকে খুব সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখন জার্মানির যে কাইজার, জার্মানিদের রাজাদেরকে বলা হয় কাইজার। এই কাইজার ছিলেন প্রথম উইলিয়াম। এই প্রথম উইলিয়াম তিনি মারা যান, আর তার পরিবর্তে কাইজার হন তার পুত্র দ্বিতীয় উইলিয়াম। এই দ্বিতীয় উইলিয়াম চরম সাম্রাজ্যবাদী ছিলেন। তার বয়স কম, একদম টকবগে যুবক, তার হচ্ছে কিভাবে আগ্রাসন করবেন এরকম একটা ধান্দা ছিল। তো কি করলো, সে জার্মানি
রাশিয়ার দিকেই মানে পূর্ব দিকেই তার সাম্রাজ্য সম্প্রসারণ করতে চায়। এই জন্য এই রাশিয়া জার্মানির এই শক্তি জোট ছিন্ন করে এই রাশিয়া চলে আসে কার কাছে? ফ্রান্সের কাছে। দেখবেন আপনার সাথে কোনো রকমের বন্ধুগত স্বার্থ মানে দ্বন্দ্ব লেগেছে, দেখবেন আপনার বন্ধু আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার শত্রুর সাথে আগে হাত মিলাবে আপনাকে ঘায়েল করার জন্য। আর ব্রিটেন এতদিন ইউরোপের রাজনীতি থেকে নিশ্চুপ ছিল, বাট কি করেছে ব্রিটেন? এই জার্মানি যখন নৌশক্তির দিকে আরও প্রহর গড়ে উঠেছে, নৌশক্তির দিকে যখন জার্মানি ব্রিটেনকে পাল্লা দিচ্ছে, তাই ব্রিটেন ভয়ে এই ফ্রান্সের সাথে জোটবদ্ধ করে, ফ্রান্সের সাথে ব্রিটেন। তো এইভাবে ইউরোপে পাওয়ার অ্যালায়েন্সের এগেনিস্টে কাউন্টার পাওয়ার অ্যালায়েন্স গড়ে ওঠে। দেখেন এই ক্ষেত্রে হচ্ছে পাওয়ার অ্যালায়েন্স প্লাস কাউন্টার পাওয়ার অ্যালায়েন্স, দুইটা শক্তি জোট সমতা অর্জন করলো। এইটাকে বলা হয় শক্তি সাম্য। মনে করেন এদিকে পাওয়ার অ্যালায়েন্স আর এদিকে কাউন্টার পাওয়ার অ্যালায়েন্স, এই সমতা যখন অর্জিত হয় দুই দিক দিয়ে, এটাকে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার, শক্তি সাম্য, ব্যালেন্স অফ পাওয়ার। এই ব্যালেন্স অফ পাওয়ারের কারণেই মূলত রাজনীতিটার প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে কি? ব্যালেন্স অফ পাওয়ার, শক্তি সাম্যের কারণেই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে। এখন আপনাকে যদি বলে প্রথম বিশ্বযুদ্ধ কেন সংগঠিত হয়েছে, আপনি উত্তর দিবেন ইউরোপে শক্তি সাম্য প্রতিষ্ঠা, ইউরোপে সাম্রাজ্যবাদী মনোভাব, ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে উগ্র জাতীয়তাবাদী মনোভাব, এর কারণেই প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। আচ্ছা, এখান থেকে কি কি প্রশ্নগুলো আসবে আমি একটু লিখে দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে প্রশ্নগুলো হচ্ছে জার্মানির জনক সেটা হচ্ছে প্রিন্স অটো ভন বিসমার্ক। আচ্ছা, বিসমার্কের নীতি, বিসমার্ক এর নীতি হলো রক্তপাত নীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। আবার যদি বলা হয় ভারতবর্ষে রক্তপাত নীতির প্রবক্তাকে, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন বলবান। আচ্ছা, জার্মানির প্রথম কাইজার কে ছিলেন? প্রথম কাইজার ছিলেন প্রথম উইলিয়াম। তারপর জার্মানির প্রথম চ্যান্সেলর তিনি হচ্ছেন বিসমার্ক। এই প্রশ্নগুলো শুধুমাত্র আপনারা মনে রাখবেন বা পড়বেন। আচ্ছা, ইউরোপে যখন এইভাবে দুইটা জোট হয়ে গেল, এখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার অন্যতম কারণগুলো কি কি? সেগুলো একটির নাম হচ্ছে মরক্কো সংকট, আর একটি হচ্ছে বলকান সংকট। একটি হচ্ছে মরক্কো সংকট এবং একটি হচ্ছে বলকান সংকট। 1900 সালের দিকে আমরা দেখলাম যে 1900 সালের দিকে এই ফ্রান্স কি করে? এই ফ্রান্স মরক্কোর যে ফেজ রয়েছে, এই ফেজটা দখল করে। এই ফেজ যখন দখল করে নেয়, জার্মানি এটা তীব্র বিরোধিতা করে এবং জার্মানি
পরবর্তীতে আফ্রিকার ফ্রান্সের কিছু উপনিবেশ দাবি করে। এই জন্য তাদের মধ্যে একটা বিরোধ চলে, দ্বন্দ্ব চলে। আর আরেকটি বিষয় হচ্ছে বলকান সংকট। বলকান সংকটটা হচ্ছে যে দক্ষিণ ইউরোপের, খেয়াল করবেন, এই যে দক্ষিণ ইউরোপের যে বর্তমান যে 11টা দেশ রয়েছে, এই 11টা দেশকে বলকানের দেশ বলা হয়। আর এই বলকানের অন্যতম একটি রাজ্য ছিল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। তৎকালীন এই রাজ্যটি ছিল অটোমান সাম্রাজ্যের একটি রাজ্য। 1871 সালে জার্মানির বার্লিনের সম্মেলনের মাধ্যমে এই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে অধিকার দেওয়া হয়েছিল অস্ট্রো হাঙ্গেরিকে। যখন আস্তে আস্তে অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে যায়, তখন 1908 সালে অস্ট্রো হাঙ্গেরি এই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা দখল করেছিল। এই বসনিয়া হার্জেগোভিনা যখন দখল করে, বসনিয়া দখল করে, এখানকার বেশিরভাগ নাগরিকরা ছিল সার্বিয়ার সার্ব জাতি। তারা চেয়েছিল যে সার্বিয়ার সাথে যুক্ত হতে, কিন্তু যখন এটা অস্ট্রো হাঙ্গেরি দখল করে নিল, তখন সার্বিয়া এটি ভালোভাবে মেনে নিতে পারেনি। যার কারণে সার্বিয়ার মধ্যে জাতীয়তাবাদী চেতনার উদয় ঘটে। পরবর্তীতে এই সার্বিয়ার এক গুপ্তঘাতক যখন অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ এবং যুবরানীকে হত্যা করে, এই হত্যার প্রেক্ষাপটেই লেগে যায় প্রথম বিশ্বযুদ্ধ। যাই হোক, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গিয়েছেন ইনশাল্লাহ। যারা আছেন আমাদের সাথে আছেন ইসমাইল হোসেন, আছেন জিয়াউদ্দিন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যুদ্ধ চলছে, ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার দিবেন। আচ্ছা, আমরা যুদ্ধের মাধ্যমে জয় করব আমাদের কাঙ্ক্ষিত সফলতা। আচ্ছা, এখান থেকে আপনারা একটু বলকান সংকট লিখবেন, পড়বেন। বলকান সংকট, মূলত বলকান একটি তুর্কি শব্দ। বলকান একটি তুর্কি শব্দ, যার অর্থ হচ্ছে পার্বত্য অঞ্চল। বলকান একটি তুর্কি শব্দ, যার অর্থ হচ্ছে পার্বত্য অঞ্চল। আর এই বলকান সংকট তৈরি হয়েছিল কবে? 1908 সালে। বলকান সংকট হয় 1908 সালে, মনে রাখবেন, লিখবেন বলকান সংকট হয় 1908 সালে। আচ্ছা, এখন প্রথম বিশ্বযুদ্ধটা কিভাবে হলো, এটা একটা মর্মান্তিক ঘটনা। অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ, তার নাম ছিল প্রিন্স আর্চডিউক ফ্রাঞ্চো ফার্ডিন্যান্ড। তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন গরিবের কন্যা কাউন্টেস সফিকে। তাদের 4 বছরের দাম্পত্য জীবন। যেহেতু গরিবের কন্যা ছিলেন, তার জন্য আর্চডিউক ফ্রাঞ্চো ফার্ডিন্যান্ড, তার বাবা জোসেফ ফার্ডিন্যান্ড এই সম্পর্কে কোনোভাবে মেনে নিতে চাইছিল না। শর্ত দিয়েছিল যে এই কাউন্টেস সফিয়া কখনো তার গর্ভজাত সন্তান এই সিংহাসনের উত্তরাধিকারী হতে পারবে না, এবং কাউন্টেস সফিয়া কখনো রাজকীয় সম্মেলনে যেতে পারবে না। এমন কঠিন বজ্র শর্ত দিয়েছিল। তবে এই যুবরাজ এবং যুবরানীর 4র্থ বিবাহ বার্ষিকীতে যুবরাজ তাকে এরকম একটা খোলা জিপের মধ্য করে ঘুরতে নিয়ে গিয়েছিল তাদের নতুন জায়গা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে বেড়াতে নিয়ে যায়। এই দিনটি ছিল 28 জুন 1914 সাল। এই খোলা জিপে যাওয়ার পথে, সার্বিয়া যাওয়ার পথেই দূর থেকে এক উঁচু জায়গা থেকে সার্বিয়ার জাতীয়তাবাদী একটি গুপ্তঘাতক দল ছিল, সেটির নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড। এর সদস্য গ্যাব্রিয়েলো প্রিন্সিপ 6 হাত দূরে থেকে গুলি করে, আর এই গুলিটা যুবরাজের গলা ভেদ করে কাউন্টেস সফিয়ার তলপেটে লাগে। কাউন্টেস
যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন, যুবরাজ তখন হাউমাউ করে কেঁদে উঠে বলেছিলেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, তুমি এইভাবে মরে যেতে পারো না। তুমি এইভাবে মরে গেলে আমার সন্তানের কি হবে? তো শেষ পর্যন্ত তারা দুইজনেই মারা যায়। এই কাউন্টেন্স সফি অন্তঃসত্ত্বা ছিলেন। পরবর্তীতে অস্ট্রো হাঙ্গেরি এই কাউন্টেন্স সফির গর্ভ থেকে সন্তান অপসারণ করে তাকেও সমাধি দিয়েছিল। আজ পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এই যুবরাজ এবং যুবরানীর রক্তমাখা কাপড় চোপড় এবং যেই বুলেট লেগেছিল সেই বুলেটও রয়েছে। যুবরাজকে মাটির যেখানে সমাধি দেওয়া হয় তার অনেক নিচে সমাধি দেওয়া হয়েছিল কাউন্টেন্স সফিকে। অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়াকে 48 ঘন্টার আলটিমেটাম চরমপত্র দেয় খুনিকে হস্তান্তরের জন্য, কিন্তু এই সার্বিয়া রাশিয়ার আশ্বাস পেয়ে এই আলটিমেটাম প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ঠিক 1 মাস পর 28 জুলাই 1914 সালে অস্ট্রো হাঙ্গেরি সরাসরি সার্বিয়াতে আক্রমণ করে আর লেগে যায় ইউরোপের প্রথম বিশ্বযুদ্ধ। সার্বিয়া অস্ট্রো হাঙ্গেরি 1 আগস্ট 1914 সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদিকে জার্মানি যেহেতু ইংলিশ চ্যানেলের উপর দিয়ে তাদের নৌ বোটগুলো যাচ্ছিল, এই জার্মানিকে বারংবার সাবধান করেছিল যুক্তরাজ্য বা ব্রিটেন। জার্মানি সেটা তোয়াক্কা না করায় 4 আগস্ট 1914 সালে যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এইভাবে ইউরোপের 32টি দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রতিদিন গড়ে 6 থেকে 7 হাজার মানুষ নিহত হয়েছিল। 1 থেকে 1.5 বিলিয়ন মানুষ এই যুদ্ধে, 1.5 কোটি মানুষ এই যুদ্ধে মারা গিয়েছিল। এই যুদ্ধে $8 বিলিয়ন খরচ হয়েছিল। এরকম একটি যুদ্ধ। এই জন্য এই যুদ্ধটিকে বলা হয় মহাযুদ্ধ, প্রথম মহাযুদ্ধ বা গ্রেট ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ। এখান থেকে যে প্রশ্নগুলো আসে আপনি লিখবেন। প্রথম বিশ্বযুদ্ধ সেটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ 28 জুন 1914 সালে নিহত হন। আচ্ছা, অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ এবং যুবরানীর নাম কি ছিল আমি একটু লিখে দিচ্ছি। তার নাম ছিল, যুবরাজের নাম ছিল প্রিন্স আর্চডিউক ফ্রান্সো ফার্ডিন্যান্ড। তার স্ত্রীর নাম ছিল কাউন্টেন্স সফি। আপনারা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং পরবর্তীতে এই অধ্যায় ভিত্তিক নোটগুলো করে রাখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। না হলে লাইভ ক্লাস করে শুধু শুনে লাভ নাই, লিখতে হবে। আমার ইতিমধ্যে অনলাইনের ব্যাচ শুরু হয়ে গিয়েছে, একটি ক্লাস হয়েছে। আমার যেটা আমি করি সেটা হচ্ছে ক্লাসেই আমি সব কিছু 2 ঘন্টার মধ্যে আমি পুরো আলোচনাটা করে নিই, তারপর সব কিছু আমি লিখিয়ে দিই যে প্রিলিমিনারির জন্য কী কী বিষয়গুলো আসবে। কারণ আপনি শুধুমাত্র এমসিকিউ মনে রেখে সাধারণ জ্ঞান দীর্ঘক্ষণ মনে রাখতে পারবেন না, এইটা আপনার ট্যাক্সই সাধারণ জ্ঞান হবে না। পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনার কনফিউশন তৈরি হবে। সাধারণ জ্ঞান এমন একটা বিষয়, আমরা যেই জায়গাটাতে ভুল করি সবচেয়ে বেশি, আমরা ম্যাথমেটিক্স এবং ইংরেজি শেখার ব্যাপারে আমরা যতটা সচেতন বা প্রথম থেকেই আমরা কিন্তু শুরু করি, বাট সাধারণ জ্ঞানটা কিন্তু আমরা প্রথম থেকে শুরু করি না। যার কারণে আমাদের সাধারণ জ্ঞানটা এত একটা সহজ বিষয়, পরীক্ষার আগে আমাদের কাছে অনেক একদম পাহাড়ের মতো শক্ত মনে হয়। আর সাধারণ জ্ঞানে আমরা পরীক্ষায় সবচেয়ে বেশি ভুল করে আসি। আর সাধারণ জ্ঞানে আমরা কি করি, আমাদের নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পড়তে হয় বেশি। সবার কাছে অনুরোধ, আপনারা অবশ্যই পরীক্ষার শেষ মুহূর্তে কখনো সাধারণ জ্ঞানের প্রিপারেশন নেবেন না। সাধারণ জ্ঞানের যেহেতু এখন লম্বা সময় একটা পাবেন প্রিলিমিনারি থেকে
10 থেকে 12 মাস সময় পাবেন। এখনই সাধারণ জ্ঞানটাকে আপনি প্রিলি, রিটেন, ভাইবা এই 3টা সেগমেন্টে সুন্দরভাবে অ্যাকুমুলেট করে পড়লে আপনার সাধারণ জ্ঞানের কোনো সমস্যা হবে না। সাধারণ জ্ঞানে যে 70 নম্বর রয়েছে, আমি আপনাদেরকে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এখান থেকে 60 ক্যারি করতে পারবেন অনায়াসে। এটা করলে আপনাদের ম্যাথ এবং ইংরেজির মধ্যে কিছুটাও হলেও প্রেশার আপনার কমবে, এটা আপনারা মনে রাখবেন। আর আমরা গাইড বইয়ে যেটা সাধারণ জ্ঞান শিখি সেইভাবে যদি ভুলটা শিখে আমি পরীক্ষার হলে দেই, এটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য সাধারণ জ্ঞানের শতভাগ নির্ভুল ইনফরমেশন আপনাকে শিখতে হবে। আদারওয়াইজ কিন্তু পরীক্ষার হলে আপনি যেটা শিখে গিয়েছেন, ভুলটা শিখে গিয়েছেন, সেখানে ভুলটা দিয়েছেন এবং বাড়িতে এসে দেখেছেন আপনার নেগেটিভ হয়ে গিয়েছে, এটা খুব আফসোসের বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে তিনি কোন শহরে নিহত হয়েছিলেন? নিহত হয়েছিলেন সারায়েভো। সারায়েভো এটি হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তারা দুইজনেই নিহত হয়েছিলেন। তাদের হত্যাকারীর নাম কি? তাদের হত্যাকারীর নাম ছিল গ্যাব্রিলো প্রিন্সিপ। তাদের হত্যাকারীর নাম ছিল গ্যাব্রিলো প্রিন্সিপ। তার দলটার নাম কি ছিল? তার দল নাম ছিল ব্ল্যাক হ্যান্ড। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধ তাহলে কবে সংগঠিত হয়? 28 জুলাই 1914 সালে সংগঠিত হয়। অনেকে কিন্তু এক্ষেত্রে ভুলটি করে থাকেন, 28 জুন দিয়ে দেন, এটা কিন্তু হবে না। 28 জুন যুবরাজ এবং যুবরানী নিহত হয়েছিলেন সারায়েভোতে। চূড়ান্তভাবে যুদ্ধটি লেগেছিল কবে? 28 জুলাই 1914 সালে। আচ্ছা, এক্ষেত্রে জার্মানি রাশিয়া আক্রমণ করে 1 আগস্ট। এই তারিখগুলো পরীক্ষায় আসে 1914 সালে। আবার যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 4 আগস্ট 1914 সালে। তো এই আমাদের প্রথম পর্ব শেষ হলো, প্রথম বিশ্বযুদ্ধ লেগে গেল। ইনশাল্লাহ আপনারা কে বুঝতে পেরেছেন? আপনারা যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টসে গিয়ে আপনারা কি লিখবেন? ডান লেখেন, ডান, যে বুঝতে পেরেছেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন, আমার কাছে কোনো জিজ্ঞাসা থাকে বা আরও ইতিহাস যদি জানতে চান, অবশ্যই আপনারা কমেন্টস করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেইভাবে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এরপরে কি ঘটলো? অনেকে বললো যে স্যার এই যুদ্ধ তো লেগে গেল, এরপরে কি ঘটলো? এরপরে মজার কিছু ঘটনা ঘটলো। এই মজার বিষয়গুলোই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই উপযুক্ত। এই বিষয়গুলো জানলে নিজেরও ভালো লাগে, আর ইনফরমেশনের কোনো বিকল্প নাই। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনার স্মার্টনেস বলতেই বোঝাচ্ছে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। আপনি যত ইনফরমেশন জানেন, 3টা জিনিস যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনি যে কোনো জায়গায় আপনার একটা ভালো অবস্থান তৈরি হবে। সেটি হচ্ছে ইংরেজি ভাষা, আর একটি হচ্ছে ইনফরমেটিভ থাকা, আর হচ্ছে কম্পিউটারের উপর নলেজ থাকা। আপনার জীবনটাকে অন্যরকম একদিকে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এখন দেখব প্রথম বিশ্বযুদ্ধর সময় 2টা শক্তি লেগে গেল। একটা হচ্ছে অক্ষ শক্তি, এটাকে বলা হয় অ্যাক্সিস
অ্যাক্সিস পাওয়ার। এখন অনেকেই বলে স্যার অ্যাক্সিস পাওয়ার আসলে কি বিষয়টি? খুব সিম্পল বিষয়। অ্যাক্সিস পাওয়ার মানে হচ্ছে যারা ঢিল মারে আগে, যার আগে ঢিলটা মারলো তারাই হচ্ছে অ্যাক্সিস পাওয়ার। কারা ঢিল মারছে এখন আপনারাই বলেন? যারা ঢিল মারে আগে তারা হচ্ছে অ্যাক্সিস পাওয়ার। এক্ষেত্রে জার্মানি হচ্ছে অ্যাক্সিস পাওয়ার। জার্মানি এক্ষেত্রে হচ্ছে জার্মানি, তারা ছিল অ্যাক্সিস পাওয়ার। 2 নাম্বার অস্ট্রো হাঙ্গেরি, তারাও এক প্রকার অ্যাক্সিস পাওয়ার। মূলত অস্ট্রো হাঙ্গেরি আমরা এক্ষেত্রে বলতে পারি জার্মানির একটা প্রভাবক। মূলত যুদ্ধটা লেগেছিল জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। কাদের দিয়ে? অস্ট্রো হাঙ্গেরি ছিল মাত্র একটা ইস্যু। এই হত্যাকাণ্ডটা ছিল একটা ইস্যু। এই ইস্যুটা কেন্দ্র করে মূল দ্বন্দ্বটা শুরু হয়েছিল জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। খেয়াল করবেন অস্ট্রো হাঙ্গেরি। 3 নম্বর হচ্ছে তুরস্ক, তুরস্ক। আর 4 নম্বর হচ্ছে বুলগেরিয়া, বুলগেরিয়া, বুলগেরিয়া। এখানে একটা প্রশ্ন হয় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্ক কোন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? এটি হচ্ছে তুরস্ক ছিল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত দেশ ছিল। এখন আপনারা বলবেন যে স্যার ইতালি গেল কই? ইতালি এই অক্ষ শক্তি থেকে, জার্মানি শক্তি থেকে সাইড কেটেছে। 1 বছর যুদ্ধ করেছিল ইতালি। বুঝতে পেরেছেন? কারণ আমরা দেখি যখন আমাদের দল খারাপ হয়ে যায় তখন আমরা কিন্তু স্বার্থগত কারণে দল পরিবর্তন করি। ইতালিও তাই 1915 সালে দল পরিবর্তন করে বেশি সাম্রাজ্যবাদের আশায়, বেশি কমিশনের আশায় তারা দল চেঞ্জ করে মিত্র শক্তিতে চলে যায়। বন্ধুরা আসেন আমরা এখন দেখি মিত্র শক্তি কারা। একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন যে মিত্র শক্তি কারা। মিত্র শক্তি এইটাকে বলা হয় অ্যালাইড পাওয়ার, অ্যালাইড পাওয়ার। মিত্র শক্তি যারা কিন্তু ডিফেন্সিভ, জার্মানি কিন্তু অ্যাগ্রেসিভ ছিল, তার আগে ঢিল মেরেছে, আর এরা হচ্ছে ঢিলটাকে আটকাইছে, ডিফেন্সিভ। তারাই হচ্ছে মিত্র শক্তি। আমরা দেখি মিত্র শক্তি। 1 নাম্বার হচ্ছে ফ্রান্স, 2 নাম্বার হচ্ছে ব্রিটেন, 3 নাম্বার হচ্ছে রাশিয়া, 4 নাম্বার হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র। তারপরে 5 নাম্বার ধরেন সার্বিয়া, সার্বিয়া। 6 নাম্বার ধরেন জাপান, তারপরে আসছিল 6, 7 নাম্বার হচ্ছে বেলজিয়াম। এরাই প্রধান শক্তি ছিল। মনে থাকবে? এখন কথা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যদি আপনাকে প্রশ্ন করে জাপান কোন শক্তিতে ছিল, কি দিবেন উত্তর? জাপান মিত্র শক্তিতে ছিল। যদি বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালের পর ইতালি কোন শক্তিতে ছিল, তবে সেক্ষেত্রে হচ্ছে মিত্র শক্তিতে ছিল। বুঝতে পেরেছেন? এইভাবে মাথাটাকে হাঁটাইতে হবে। সাধারণ জ্ঞান আমি আপনাদেরকে বলি যে, বারবার বলি যে সাধারণ জ্ঞান মুখস্থ করার বিষয় নয়, সাধারণ জ্ঞান হচ্ছে অনুধাবনের বিষয়। আপনারা অনুধাবন করে পড়বেন, ভালোভাবে বুঝবেন, আর বেশি বেশি করে মডেল টেস্ট দেবেন। আমি বলছি না যে আপনারা আমার কাছে ভর্তি হন, আমার কাছে কোর্স করেন। আমার পরামর্শ অনুযায়ী আপনারা কোর্সও করতে পারেন, আবার নাও করতে পারেন, নিজেরাও পড়তে পারেন। আপনি যদি ডিটারমেন্ট থাকেন যে আমি নিজে জিনিসগুলো গুছিয়ে ফেলতে পারবো, নিজে আমি ধরে ধরে সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে আমি এগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো এবং নিয়মিত মডেল টেস্ট দিতে পারবো, সেভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন। আবার সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যে নিজে নিজে প্রিপারেশন নিতে গেলে কি ঘটে? বিরক্তি আসে। নিজে নিজে পড়তে গেলে অলসতা আসে, সিকোয়েন্স থাকে না। তখন একটা ভালো গাইডলাইনের দরকার হয়। কেউ যদি চাপ দিয়ে পড়াগুলো আদায় করে নিত, নিয়মিত পরীক্ষা দিত, এইভাবে নেওয়ার মাধ্যমে সাধারণ জ্ঞানটাকে যদি আমাকে গড়ে দিত, পূর্ণাঙ্গভাবে সাজিয়ে দিত, গুছিয়ে দিত, তবে সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে পড়তে পারেন, আমার কাছেও যোগাযোগ করতে পারেন। আবার বর্তমান সময়ে ভালো ভালো অনলাইনে টিচাররা, বিভিন্ন কোচিংয়ের প্রফেশনাল টিচাররা দীর্ঘ 12 বছর 15 বছর কাজ করেছেন, তারাও পড়াচ্ছেন, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই এক্ষেত্রে। তাহলে সাধারণ জ্ঞান আমরা শিখব কীভাবে?
সাধারণ জ্ঞান শেখার আমাদের অস্ত্র হচ্ছে প্রথমে বিগত সালের প্রশ্নগুলো দেখব, প্রশ্নে কোন ধরনের টপিক থেকে বেশি প্রশ্ন আসে এই টপিকগুলো সিলেক্ট করব। আমরা পিএসসির যে সিলেবাসটা দিয়েছে সিলেবাসটা দেখব এবং সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে আমরা এইভাবে হিস্ট্রিক্যালভাবে শিখব। আর মূল মূল জিনিসগুলো আমরা শেখার পরে আমরা প্রচুর মডেল টেস্ট দেব। সাধারণ জ্ঞানের জন্য আপনি যে কোনো একটা বই ফলো করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার জন্য সাধারণ জ্ঞানের জন্য কিচ্ছু লাগবে না। সাধারণ জ্ঞান এমন একটা বিষয়, সাধারণ জ্ঞানটা পানির চেয়েও হালকা, কেরোসিনের মতো বলতে পারেন, কেরোসিনের মতো বলতে পারেন, পানির চেয়েও অনেক হালকা হচ্ছে সাধারণ জ্ঞান। একটু সময় দিলে এখানে শতভাগ নম্বর তোলাও সম্ভব। আপনার সাধারণ জ্ঞান হতে পারে বিসিএস বা যে কোনো চাকরির পরীক্ষার অন্যতম ট্রাম্প কার্ড। এই যে আপনারা প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন, প্রাইমারি আমি ম্যাক্সিমাম প্রার্থীর সাথে আমার কথা হয়েছে যে স্যার সব কিছু ভালো হচ্ছে, সাধারণ জ্ঞানেই মানে কম নম্বরে থাকার কারণেই, সাধারণ জ্ঞানে নেগেটিভ থাকার কারণেই নম্বর কম পাচ্ছি, টিকতে পারছি না। তাদেরকেই বলছি এখনই বই খুলে বসুন, ইনশাল্লাহ কোর্স না করলে ইনশাল্লাহ পরামর্শ নিতে পারবেন, যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা এখন দেখলাম আমরা শক্তিগুলো দেখলাম। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে বিশ্বের কতটি দেশ প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়েছিল, বিশ্বের মোট 32টি দেশ প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়েছিল। এখন খেয়াল করবেন প্রথম বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ঘটনাটা কি? আচ্ছা, এক নাম্বার হচ্ছে বেলফোর ঘোষণা। আপনি যেই দুনিয়ায় যান না কেন এই বেলফোর ঘোষণা থেকে একটা প্রশ্ন থাকবে। বেলফোর ঘোষণা কেন দেওয়া হয়েছিল, এই বেলফোর ঘোষণার মাধ্যমে কি হলো সেটা আমরা দেখব। এই যে আজকে যে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ক্যান্সার দেখছেন ইসরায়েল কিন্তু এই ঘোষণার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল। যখন ব্রিটেনের যুদ্ধ করতে করতে গোলা বারুদ শেষ হয়ে গেল, তখন ব্রিটেন এই ইহুদিদেরকে একটা প্রস্তাব দিল, আবার আরবদেরকে একটা প্রস্তাব দিল। ঠিক আছে, আরবদের একটা প্রস্তাব দিল এবং ইহুদিদের একটা প্রস্তাব দিল। আরবদের প্রস্তাব দিল যে আরব, তোমরা যদি অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করো তাহলে এই যে মধ্যপ্রাচ্যের অটোমান সাম্রাজ্যতীয় অঞ্চল প্যালেস্টাইন, এখানে তোমাদের একটা একক আরব রাষ্ট্র করে দেওয়া হবে। আবার ইহুদিদেরকে বলা হলো যে ইহুদি, তোমরা যদি প্রথম বিশ্বযুদ্ধে আমাদেরকে অ্যাসিস্ট করো তাহলে তোমাদেরকে এখানে ইহুদি একটা আবাসভূমি করে দেব। কারণ পৃথিবীতে এই ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে দুশ্চরিত্র আদর্শহীন জাতি, লম্পট জাতি। এরা আল্লাহ থেকে পথভ্রষ্ট একটি জাতি হচ্ছে ইহুদি জাতি। ধর্মযুদ্ধের মাধ্যমে এই ইহুদিদেরকে প্যালেস্টাইন থেকে বিতাড়িত করা হয়েছিল 1000 বছর আগে। এই ইহুদিরা ইউরোপের আনাচে কানাচে যাযাবর অবস্থায় ছিল। ইহুদিদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন অস্ট্রো হাঙ্গেরিয়ান একজন সাংবাদিক, তার নাম হচ্ছে ডক্টর থিওডোর হার্টজেল। এই থিওডোর হার্টজেল 1896 সালে সুইজারল্যান্ডের বাসেল শহরে একটি মিটিং করেছিলেন, একটি সভা করেছিলেন। এখানে ইহুদিদেরকে বলেছিলেন, ইহুদি, আমি বিশ্বাস করি আগামীতে তোমরা একটি জাতি রাষ্ট্রের মালিক হতে পারবে। আর তাদের এই ভবিষ্যৎবাণী বাস্তবতায় পরিণত হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের সময়। এই প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদি বিজ্ঞানী ডক্টর চিম ওয়াইজম্যান তিনি কি করলেন, তিনি কৃত্রিমভাবে বিস্ফোরক বানিয়ে সেই বিস্ফোরক দিলেন ব্রিটেনকে। তাই ব্রিটেন ইহুদিদের এই অবদানের জন্য 1917 সালে 2 নভেম্বর 1917 সালে ব্রিটেনের পররাষ্ট্র সচিব লর্ড আর্থার বেলফোর এই বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিদেরকে এখানে একটি আবাসভূমি করার অনুমোদন দিলেন। এখানে প্রশ্ন আসতে পারে যে বেলফোর ঘোষণা কবে দেওয়া হয়? বেলফোর ঘোষণা দেওয়া হয় 2 নভেম্বর
1917 সালে। 1917 সালে প্রশ্ন আসে যে কোন ঘোষণার মাধ্যমে ইহুদি রাষ্ট্রের গোড়াপত্তন হয়? সেটা হচ্ছে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদি রাষ্ট্রের গোড়াপত্তন হয়। প্রশ্ন আসে যে ইহুদিবাদের জনকের নাম কি? ইহুদিবাদের জনকের নাম হচ্ছে ডক্টর থিওডোর হার্টজেল। ডক্টর থিওডোর হার্টজেল বা ইহুদিবাদের স্বপ্নদ্রষ্টা বা ইহুদিবাদের জনক হচ্ছে ডক্টর থিওডোর হার্টজেল। আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে থিওডোর হার্টজেলের রচিত গ্রন্থের নাম কি? তার রচিত গ্রন্থের নাম হচ্ছে ডের জুডে স্টেট। ডের জুডে স্টেট হচ্ছে তার রচিত গ্রন্থের নাম। আপনারা জানেন যে এইভাবে বেলফোর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইনের আরবদের ভূমিতে গঠন করে দেওয়া হলো, আবাসভূমি করে দেওয়া হলো ইহুদিদেরকে। আর এই আরব ভূমিটা বা এই অটোমান সাম্রাজ্যটা যে চুক্তির মাধ্যমে বিভাজিত হয়ে গেল, সেটা হচ্ছে সাইকটস-পিকটস চুক্তির মাধ্যমে। এরকম একটা বিষয়। আজকে ইসরায়েল রাষ্ট্রটা কিভাবে হলো? তখন এই বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিদের আবাসভূমি করে দেওয়া হলো, ইহুদিরা এখানে বসতি স্থাপন করলো। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ইহুদিদেরকে হলোকস্ট অভিযানের মাধ্যমে পাইকারি দরে পোড়ানো শুরু করলো, ইহুদিরা ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনাচে কানাচে থেকে এখানে আসা শুরু করলো এবং ইহুদিরা এখানে একটা শক্ত অবস্থান তৈরি করে ফেললো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা দেখলাম যে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান হলো। আমেরিকা তখন বিশ্ব মরল হয়ে গেল। আমেরিকা এই মধ্যপ্রাচ্যের তেল সম্পদ লুটপাট, এই মধ্যপ্রাচ্যে এরকম একটা বিভাজন তৈরি করার জন্য যখন ইহুদিরা এখানে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করলো 14 মে 1948 সালে, সেই দিনেই আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিল। এই আজ ওইখান থেকে বর্তমান পর্যন্ত আজ পর্যন্ত ক্রাইসিস চলে আসছে। যাই হোক, আমরা এরপর আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের আগমন, প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের আগমন। যুক্তরাষ্ট্রের আগমন, যুক্তরাষ্ট্রের আগমন প্রথম বিশ্বযুদ্ধে। আমরা জানি যে যুক্তরাষ্ট্র হচ্ছে একটা বিচ্ছিন্ন দেশ, ইউএসএ। এই দেশটি 4 জুলাই 1776 সালে স্বাধীনতা লাভ করার পরবর্তীতেই আমেরিকার পররাষ্ট্রনীতি ছিল এরকম যে বিচ্ছিন্নতার নীতি। বিচ্ছিন্নতার নীতি, সেটাকে বলা হয় মনরো ডক্ট্রিন। এটা দেওয়া হয়েছিল 1823 সালে। আমেরিকার পঞ্চম প্রেসিডেন্ট রবার্ট মনরো, তিনি এই ডক্ট্রিন দিয়েছিলেন। এটার নীতিটা কি? পলিসি অফ আইসোলেশন। পলিসি অফ আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতার নীতি। বিচ্ছিন্নতার নীতি, যে আমেরিকা এরকম নীতি গ্রহণ করেছিল যে আমেরিকা ইউরোপের ব্যাপারে বা পৃথিবীর কোনো রাষ্ট্রের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, শুধুমাত্র নিজেদের মধ্যে বাণিজ্য করবে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। এরকম একটা চিন্তা চেতনা ছিল আমেরিকার। আমেরিকা শুধুমাত্র আমেরিকা মহাদেশের মধ্যেই কি করবে? তার স্বার্থ রক্ষা করবে। ইউরোপীয় কোনো শক্তিকে আমেরিকা মহাদেশে আসতে দেয়া হবে না, এরকম একটা তাদের নীতি ছিল, মনরো ডক্ট্রিন, পলিসি অফ আইসোলেশন। তবে আমেরিকায় প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা ব্রিটেন এবং ফ্রান্সকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, বাণিজ্যিক সহযোগিতা করে। আর মূল কারণটা হচ্ছে আমেরিকা কেন যুদ্ধ আসলো, কারণ হচ্ছে এই আটলান্টিকে যখন জার্মানির নৌশক্তির নাম ছিল ইউবোট, এই ইউবোট যখন আমেরিকার এই জাহাজগুলো বা যাত্রীবাহী জাহাজ, একটা বড় জাহাজ ডুবিয়ে দেয়, সেই জাহাজটার নাম ছিল লুসিতানিয়া।
এই জাহাজটি ডুবিয়ে দিলে আমেরিকা তখন যুদ্ধে আসে। কবে আসে? 7 এপ্রিল 1917 সালে আমেরিকা যুদ্ধে আসে। কোন শক্তিতে হয়ে? মিত্র শক্তির হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। তো খেয়াল করবেন এক্ষেত্রে আমেরিকার কোন জাহাজটি জার্মানি ডুবিয়ে দেয়? জার্মানির নৌশক্তির নাম, জার্মানির নৌশক্তি ছিল, সেটির নাম হচ্ছে ইউ-বোট। আর আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করে 7 এপ্রিল 1917 সালে। বুঝতে পেরেছেন? আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করে 7 এপ্রিল 1914 সালে। আচ্ছা, এরপরে খেয়াল করুন আমেরিকা আসলো, আমেরিকার আগমনের পরবর্তী চলে গেল রাশিয়ার প্রস্থান ঘটলো। তো রাশিয়ার কেন প্রস্থান ঘটলো খেয়াল করবেন, এটা আমাদের বিশ্ব রাজনীতির সাথে সম্পর্কিত বিষয়, খুবই আলোচনা। এই যে রাশিয়া, এই রাশিয়া মিত্র শক্তিতে ছিল, যুদ্ধ করেছে। যুদ্ধকালীন সময় এই রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। রাশিয়ার সম্রাটদেরকে বলা হয় জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। তিনি ছিলেন রাশিয়ার জার। তিনি ছিলেন একজন স্বৈরতান্ত্রিক স্বৈর শাসক। এই প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রাশিয়াতে দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটি হচ্ছে লেনিন গ্রুপ, লেনিনের দল, আরেকটি হচ্ছে জারের দল। তো জারের দলকে বলা হতো মেনশেভিক, আর লেনিনের দলটাকে বলা হতো বলশেভিক। জারের বিরুদ্ধে 10 দিনের একটি আন্দোলন হয়েছিল, সেটির নাম হচ্ছে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা নভেম্বর বিপ্লব। কি হয়? সেটির নাম হচ্ছে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা নভেম্বর বিপ্লব। যদি আপনাকে বলা হয় অক্টোবর বিপ্লব কোন দেশে হয়েছে? রাশিয়ায়। যদি আপনাকে বলা হয় নভেম্বর বিপ্লব কোথায় হয়েছে? রাশিয়ায়। এখন প্রশ্ন হলো এটি কেন অক্টোবর বিপ্লব, এটি কেন নভেম্বর বিপ্লব? আমি বলছি। তো এই 10 দিনের বিপ্লবের মাধ্যমে, লেনিনের মাধ্যমে দ্বিতীয় নিকোলাস চরমভাবে পরাজিত হলো, তাকে হত্যা করা হলো এবং রাশিয়ায় প্রতিষ্ঠা হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। এখন বলতে পারেন যে সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র হচ্ছে ওই ব্যবস্থা যেখানে ব্যক্তিগত সম্পত্তির মালিকানা থাকবে না, সকল সম্পত্তির মালিকানা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন। এটি হচ্ছে সমাজতন্ত্র নীতি। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। আর যেহেতু এটি রাশিয়ান ক্যালেন্ডার অনুযায়ী অক্টোবর মাসে হয়েছিল, যার জন্য এটি বলা হয় অক্টোবর বিপ্লব। আর খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী এটি হয়েছিল নভেম্বর মাসে, এই জন্য এটি বলা হয় নভেম্বর বিপ্লব। আচ্ছা, এর পরবর্তীতে এই রাশিয়ার জারতন্ত্রের অবসান হয়। এই রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় সমাজতন্ত্র। পরবর্তীতে রাশিয়া প্লাস বেলারুশ প্লাস ইউক্রেন এই 3টি দেশকে নিয়ে
লেনিন 1922 সালে গঠন করেন ইউএসএসআর, পুনরূপ হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক গঠন করে। গঠন করে। তাই সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন দেশ হচ্ছে 3টি, আর ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল 15টি রাষ্ট্র। এইভাবে সোভিয়েত ইউনিয়ন আস্তে আস্তে বড় হতে থাকে, শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন 15টি রাষ্ট্র হয়েছিল। 1991 সালে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, 15টা রাষ্ট্র আলাদা হয়ে যায়। এই হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ইতিহাস। আচ্ছা, আমরা এখন রুশ বিপ্লব সম্পর্কে আমরা ভালো একটি ধারণা নিয়ে নিলাম। আর জার্মানি এই যুদ্ধে আমেরিকার মতো একজন ঘুমন্ত দৈত্যকে ডেকে আনার কারণে জার্মানির চরমভাবে পরাজিত হয়। জার্মানির পরাজয়ের অন্যতম আরেকটি কারণ ছিল কি? জার্মানির পরাজয়ের অন্যতম একটি কারণ ছিল 2টা ফ্রন্টে যুদ্ধ করা। জার্মানি, এই যে আপনাদের জার্মানি, এদিকে পূর্ব ফ্রন্টেও যুদ্ধ করেছে, আবার পশ্চিম ফ্রন্টেও যুদ্ধ করেছে। আর জার্মানির এই পলিসিটি ছিল, জার্মানির এই 2টা ফ্রন্টে যুদ্ধ করার পলিসিটির নাম ছিল স্লিফেন প্ল্যান। যদি বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির পরিকল্পনাটির নাম কি ছিল, সেটির নাম হচ্ছে স্লিফেন প্ল্যান। আচ্ছা, এর পরবর্তীতে জার্মানি আত্মসমর্পণ করে। জার্মানির আত্মসমর্পণ এই জার্মান যে কাইজার ছিল দ্বিতীয় উইলিয়াম, তিনি কিন্তু যুদ্ধের সময় পালিয়ে চলে যান প্রতিবেশী দেশ নেদারল্যান্ডে। 9 নভেম্বর 1918 সালে চলে যান। এর পরবর্তীতে 11 নভেম্বর 1918 সালে ফ্রান্সের এক রেলের গাড়িতে বসে জার্মানি অস্ত্রবিরতি চুক্তি করে। মানে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার জন্য কোনো ধরনের আনুষ্ঠানিক চুক্তি হয়নি, সেটি হয়েছিল অস্ত্রবিরতি চুক্তি। তো জার্মান কাইজার পালিয়ে নেদারল্যান্ডে চলে যায় 1918 সালের 9 নভেম্বর, সেটি হচ্ছে নেদারল্যান্ডে চলে যান। আর 11 নভেম্বর 1918 সালে মিত্রশক্তির সাথে জার্মানির যে চুক্তিটি হয়েছিল সেটির নাম হচ্ছে আর্মিস্টিস চুক্তি। এই চুক্তির মাধ্যমে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি করেছিল। আপনারা জানেন যে আর্মিস্টিস চুক্তি অস্ত্রবিরতি চুক্তি, আরেকটা আছে আর্মিস্টিস চুক্তি। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যেভাবে অস্ত্রবিরতি হয়েছিল সেই চুক্তিকেও বলা হয় আর্মিস্টিস চুক্তি। আচ্ছা, এরপরে আসুন জার্মানি যখন আত্মসমর্পণ করে ফেলল, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে একটি চুক্তির আয়োজন করা হয়েছিল আর একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনটার নাম হচ্ছে প্যারিস শান্তি সম্মেলন। প্যারিস শান্তি সম্মেলন। তো এই সম্মেলনের মাধ্যমে কি করা হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
28তম প্রেসিডেন্ট উইড্রো উইলসন তিনি বললেন যে বিশ্ব শান্তি এবং নিরাপত্তার জন্য এই শক্তিসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ারের এই নিয়মটা আসলে ভালো না। শক্তিসাম্য থাকলে পৃথিবীতে ভয়াবহ যুদ্ধ লেগে যায়। তিনি নিরাপদ পৃথিবীর জন্য তিনি একটি সিস্টেমের কথা বললেন, সেটির নাম হচ্ছে কালেকটিভ সিকিউরিটি। কালেকটিভ সিকিউরিটি, কালেকটিভ সিকিউরিটি, কালেকটিভ সিকিউরিটি বাংলা হচ্ছে যৌথ নিরাপত্তা। যৌথ নিরাপত্তা, যে কোনো বিবাদ লাগবে, কোনো বিরোধ লাগবে, কি হবে, আমরা গোল টেবিল বৈঠকের মাধ্যমে আমরা সমাধান করব। এই জন্য উইড্রো উইলসনকে বলা হয় কালেকটিভ সিকিউরিটির জনক। আর তিনি একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করার জন্য 14 দফা নীতি প্রদান করেছিলেন। 14 দফা, 14 পয়েন্টস, 14 দফা বা 14 পয়েন্টস দিয়েছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসছে যে 14 দফা নীতির প্রবর্তকের নাম কি? তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট উইড্রো উইলসন। 14 দফার 14 নম্বর অনুযায়ী তিনি করেছিলেন প্রথম বিশ্বের ব্যবস্থা, জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবনা করেছিলেন। লিগ অব নেশন, লিগ অব নেশন বাংলায় হচ্ছে জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবনা করেছিলেন এই মহান ব্যক্তিত্ব। এই জন্য 1919 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। যাই হোক, এই জার্মানির যেই বেয়াদবি করেছিল, এই জার্মানিকে পুরো শায়েস্তা করার জন্য, জার্মানি যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে তার শক্তিমত্তা দেখিয়েছে, পরবর্তীতে যেন ফ্রান্স এবং ব্রিটেনকে আক্রান্ত করতে না পারে, সেই ভয় থেকেই তারা জার্মানির সাথে এমন একটি অসম চুক্তি স্বাক্ষর করেছিল, সেটির নাম হচ্ছে ভার্সাই শান্তি চুক্তি বা দ্বিতীয় ভার্সাই চুক্তি। ভার্সাই শান্তি চুক্তি। ভার্সাই শান্তি চুক্তি, ভার্সাই শান্তি চুক্তি, এটি হয়েছিল 28 জুন 1919 সালে। কার কার মধ্যে? জার্মানির সাথে মিত্র শক্তিবর্গ, মিত্র শক্তির মধ্যে। আচ্ছা, এই চুক্তিতে কি বলা হয়েছে? এই চুক্তিতে বলা হয়েছিল যে জার্মানি ভবিষ্যতে তারা 1 লাখের বেশি সেনা রাখতে পারবে না, জার্মানির অনেক এলাকাকে ছেড়ে দিতে হবে, জার্মানি 40% কয়লা খনি ছেড়ে দিতে হবে মিত্রদের কাছে, আলসাস লরে এরকম ভূখণ্ডগুলোকে ছেড়ে দিতে হবে মিত্রদের কাছে। এটা জার্মানির জন্য একটা অপমানকর চুক্তি ছিল। আর এই চুক্তির মাধ্যমে জার্মানিকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করা হয় এবং জার্মানির কাছ থেকে অনেক ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। এই চুক্তির মূলত অংশ ছিল 2টি। একটি হচ্ছে জার্মানিকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করা, আরেকটি হচ্ছে জাতিপুঞ্জ গঠন করা। একটি হচ্ছে জাতিপুঞ্জ গঠন করা, 2টি অংশ। একটি হচ্ছে জার্মানিকে যুদ্ধ অপরাধী সাব্যস্ত করা, আরেকটি হচ্ছে জাতিপুঞ্জ গঠন করা। এখন আমেরিকা কেন এই জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করলো না? আমেরিকা যখন দেখলো এখনও কিন্তু তার বিশ্ব রাজনীতিতে শক্তিমত্তা দেওয়ার মতো সময় আসেনি, বা এই ভার্সাই শান্তি চুক্তির মাধ্যমে যে জাতিপুঞ্জ গঠিত হয়েছে, আমেরিকার সিনেট, আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এই চুক্তিটি অনুমোদন হয়নি। এই জন্য আমেরিকা এই জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেনি। যে জাতিপুঞ্জ গঠনের অন্যতম উদ্যোক্তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট উইড্রো উইলসন। আমেরিকা এই জাতিপুঞ্জতে না আসার কারণে এই জাতিপুঞ্জের নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হলো, আর মাত্র 40টি অধিবেশন করে এই জাতিপুঞ্জ ব্যর্থতা পর্যবেসিত হলো। আর এই জাতিপুঞ্জ যখন ব্যর্থ হয়ে গেল, হিটলার প্রথম বিশ্বযুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের রচনা করলেন। যাই হোক, আমরা এখন প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল দেখব। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি হয়? জাতিপুঞ্জ গঠিত হয়,
আর অটোমান সাম্রাজ্যটা এটা ভেঙে চৌচির হয়ে যায়। জাতীয়তাবাদী কামাল মোস্তফা তার উদ্যোগে তুরস্কের গঠন হয়। আর এই প্রথম বিশ্বযুদ্ধে মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের একটা গোড়াপত্তন হয়। আর এই প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক বলকে চলে যায়। তো এই ছিল আমাদের আজকের প্রথম বিশ্বযুদ্ধ। বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো? তো আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার অনলাইন জিকে 70 মার্কসের প্রিপারেশন ব্যাচে যারা করতে চাচ্ছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভূগোল এবং নৈতিকতা মোট 70 নম্বরের প্রিপারেশন কোর্স, 70-এর প্রিপারেশন জিকে। কোর্স ফি এককালীন 2040 টাকা, এককালীন 2040 টাকা। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোর্স ফি কমানোর ব্যাপারে কোনো অনুরোধ করবেন না, এটাই ফিক্সড। ইনশাল্লাহ আগামী দিন আবার দেখা হবে। আগামী ক্লাস আপনাদের হবে মঙ্গলবার, ইনশাল্লাহ ক্লাস হবে। আমরা মঙ্গলবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও ভালো কথা, আগামীতে যেহেতু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে, আমরা খাদ্য অধিদপ্তর এর পরীক্ষার ওপর ভিত্তি করে একটা সাজেশন ক্লাস, সলভ ক্লাস করব। সপ্তাহে 5 দিন হবে। এটা সম্পূর্ণ ফ্রিতে হবে। এটা আমার পেজে হবে, বিসিএস ইন্সপিরেশন, বিসিএস ইন্সপ্রি বিসিএস ইন্সপিরেশন এই গ্রুপে হবে, এই ফেসবুক পেজে হবে। আমরা যত রকমের পরীক্ষায় আসার মতো প্রশ্ন অধ্যায় ভিত্তিক আপনাদেরকে ব্যাখ্যা সহকারে সলভ করে দিব। এই গ্রুপে আপনারা লাইক দিয়ে সাথে থাকবেন। যারা মূল্যবান সময় দিয়ে আজকের ফাইনাল খেলা উপভোগ না করে আজকের এই বড় ফাইনাল খেলাটা দেখলেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। শুভরাত্রি।